সামিরা মায়াকে ধরে জিজ্ঞাসা করলো। মায়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না আমি ঠিক আছি, তুমি ডেকেছিলে আমায়? সামিরা, হ্যাঁ আপু, তুমি তো কিছুই শপিং করলে না। এই দেখো, এটা বড় ভাইয়ার না, মানে আবির ভাইয়া আর আমি পছন্দ করে নিয়েছি তোমার জন্য। মায়া নিজে ভেঙে থাকায় ভালো করে খেয়াল করলো না সামিরার কথাটা। খেয়াল করলে হয়তো বুঝতে পারতো। সামিরা আবিরকে বড় ভাইয়া বলে ডাকে না। মায়া, আরে এটা কি দরকার ছিল বলো তো? সামিরা, কি বলো আপু, শপিংয়ে এসেছো আর শপিং না করে ফিরে যাবে? ধরো তো এটা, সবার শপিং শেষ, এখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। কথাটি বলে সামিরা একটা বড় শপিং ব্যাগ ধরিয়ে দিল মায়ের হাতে। এরপর সবার শপিং শেষ হলো। ওরা গেল এই শপিং মলে থাকা রেস্টুরেন্টে। দুপুর হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে সবার। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবে। বিয়ের দিন সন্ধ্যাবেলা। আজ মায়েশা ও আরমানের বিয়ে, রেজিস্ট্রারি ম্যারেজ, তাই অনুষ্ঠানটি রাতেই হবে। দিনটিকে ঘিরে যেন এক অদ্ভুত উত্তেজনা, অজানা কাঁপন ছড়িয়ে রয়েছে চারপাশে। কাল শপিংয়ে নিজের ও আরমানের জন্য কাপড় ড্রেস নিয়েছিল মাইশা। দুটি মেরিন রঙা পোশাক, লেহেঙ্গা আর তার সাথে একটা এক সেটে করে বানানো স্টাইলিশ কুর্তা। চোখ ধাঁধানো সৌন্দর্য মিশে আছে প্রতিটি সেলাইয়ের, প্রতিটি ডিজাইনের। মাইশার লেহেঙ্গাটি ছিল দুর্লভ সৌন্দর্যের এক নিদর্শক। ভারী কাজ করা চকচকে পাথরের ছটায় যেন জ্যোৎস্নার ছায়া পড়লে কাপড়ের গায়ে। এমন পোশাক শুধু গায়ে ধোয় নয়, মনে একরাশ রাজরানীর অনুভূতি এনে দেয়। বিখ্যাত মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে ওকে সাজিয়ে তোলার জন্য, একেবারে নিখুঁত অপার্থিক রূপে। প্রথমে সিদ্ধান্ত ছিল বিয়েটা হবে নিরালায়, খুব গোপনে, শুধু ঘনিষ্ঠ কিছু মানুষকে নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে সব পাল্টে গেল। হঠাৎ করে আরমান বদলে ফেল তার সিদ্ধান্ত। বড় জোর কয়েকটা অতিথি নয়, বরং সমগ্র দুনিয়াকে জানিয়ে দিল তার এই বিশেষ দিনের কথা। দেশে বিদেশের সব বড় ক্লায়েন্ট আর ব্যবসায়ী পার্টনারদের ইনভাইট করলো সে। এমনকি মিডিয়াকে প্রবেশাধিকার দিয়ে দিল নিজ হাতে। যে বিয়ে একান্তই ব্যক্তিগত রাখতে চেয়েছিল ও নিজেই, সেই বিয়েতে যেন রাতারাতি রূপ নিল এক জাঁকজমকপূর্ণ রাজকীয় আলোচনায়। নিজ বাড়িতে জানিয়ে দিল আরমান আর কোনো গোপনীয়তা নয়, এবার সকলে জানবে, দেখবে, চিনে নেবে আরমান শাহরিয়ার এক অর্ধাঙ্গিনীকে। চোখের সামনে উপস্থিত হবে সেই নারী যাকে সে এই জীবনের সবচেয়ে বড় পরিচয় দিতে চলছে, মিসেস আরমান শাহরিয়ার। এদিকে মায়া যেন ভেঙে পড়েছে ভীষণভাবে। মনে হচ্ছে শরীরের প্রতিটি রক্তকণায় কান্না জমে আছে। অজানা এক যন্ত্রণায় ছটফট করছে ওর বুকের ভেতরটা। সত্যি কি এই কষ্ট অজানা, নাকি নিজেই জানি সব, তবুও না যারা ভান করে চলছে বারবার। সকাল থেকে কতবার যে চোখের পানি ঝরছে তার কোনো হিসাব নেই। মনকে বারবার বুঝিয়েছে এই কান্না ওর বাবার জন্য। পিতৃহীন হবার যন্ত্রণায় বুকটা ভার হয়ে আসছে। এটাই যেন বিশ্বাস করতে চাইছে না নিজেকে। কিন্তু ওর মন জানে এই যন্ত্রণার উৎস অন্য কোথাও। এই কদিনে মায়া নিজেকে চিনতে পারছে না। ভেতরটা কেমন অচেনা লাগছে, অজানা, ভীতিকর। কিছু একটা পরিবর্তন হচ্ছে ভিতরে, কিন্তু ঠিক কি তা কি সত্যি বুঝতে পারছে না ও। আপু, তুমি এখন রেডি হওনি? আর কিছুক্ষণের মধ্যে তো সবাই বেরিয়ে পড়বে ইনভার্ট হলের উদ্দেশ্যে। সামিরা কণ্ঠস্বর ওর মন থেকে ছিটকে পড়া চিন্তাগুলোকে ছিন্নভিন্ন করে দিল। মায়া তখন জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল, শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। চোখে তখন অশ্রুর রেখা। শব্দ শুনে তড়িঘড়ি করে চোখ মুছে নিল দু হাতের আড়ালে। তারপর পিছন ফিরে সামিরার দিকে তাকিয়ে এক কৃত্রিম হাসিতে মুখ ঢাকলো। তোমরা যাও সামিরা, আমি যাব না। সামিরা অবাক হয়ে তাকিয়ে রইল মায়ার দিকে। এতটা বিধ্বস্ত, এতটা ভেঙে পড়ার চেহারা শেষ কবে দেখেছিল ও? হ্যাঁ, তখন যেদিন ওর মায়ার বাবা মারা গেলেন, সেদিনও ঠিক এমনই দেখেছিল তাকে। চোখ ফোলা, মুখ থেকে থামা, এলোমেলো চুল, যেন নিজের ভেতরে নিজেরই লড়ছে কেউ একজন। সামিরা মনে মনে বলে উঠল, জানি আপু, খুব কষ্ট হচ্ছে তোমার। তুমি এখনও ভাইকে ভালোবাসো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো হাতে দেখাটা সহজ নয় কারো পক্ষেই। চিন্তা করো না, আবির ভাইয়া কথা দিয়েছে এই বিয়ে হতে দেবে না কিছুতেই। এইটুকু ভেবে সে এগিয়ে এলো মায়ের দিকে। এ কি আপু, তুমি কাঁদছো কেন?
নিজেকে অনেক বুঝিয়েও আজ যেন আর পারছে না মায়া। বুকের ভেতরটা জ্বলছে, এক আগুন লেগে আছে সেখানে। ও কিছু না সামিরা, পাপার কথা মনে পড়ছে খুব, তাই চোখের পানি ধরে রাখতে পারছি না। শটে কেমন নিস্তেজ, তবু কঠিন আবরণে মোড়া। সামিরা মায়াকে জড়িয়ে ধরে বলল, আপু কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের অনুষ্ঠানে তোমাকে যেতেই হবে, না গেলে সবাই ভাবে তুমি কষ্ট পাচ্ছ ওদের বিয়ে ভেবে। মানুষ ভুল ব্যাখ্যা দেবে, এটুকু বোঝার চেষ্টা করো। মায়া একরাশ ক্লান্তির সঙ্গে তাচ্ছিল্যে হাসি হেসে বলল, কে এমন ভাববে তাতে কিছু যায় আসে না সামিরা। আমি কারো কাছে এতটাও গুরুত্বপূর্ণ না যে কেউ আমাকে মনে রাখবে। সামিরা গাল ফুলিয়ে বলল, তাহলে আমিও যাচ্ছি না, তোমাকে একা রেখে যাব না। তুমি না গেলে আমিও যাব না। বলেই ধপ করে খাটের উপর বসে পড়ল সে। মায়া পাশে বসা ওর মাথায় হাত রেখে বলল, এটা ঠিক না সামিরা। তুমি তুমি তোমার ভাইয়ের একমাত্র আদরের বোন, তুমি না গেলে চলবে? আর তোমাকে তো আমি খেয়াল করিনি এতক্ষণ, কি সুন্দর লাগছে তোমাকে, মাশাআল্লাহ, একেবারে পরীর মতো লাগছে। লেহেঙ্গাটা খুবই সুন্দর। সামিরা মুখ ফিরিয়ে বলল, হয়েছে, এত পাম দিতে হবে না। আমি বলেই দিয়েছি, তুমি না গেলে আমি যাব না। এবার বলো, রেডি হবে? না হলে আমি কিছু আমার সাথে নষ্ট করে ফেলবো। মায়া কোনো উত্তর খুঁজে পেল না, কেবল এক দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, যেন সমস্ত দুনিয়া ওর কাঁধে চাপিয়ে দিয়েছে এক বিশাল ভার। কেউ বুঝতে চায় না তাকে, কেউ শুনতে চায় না তার হৃদয়ের গোপন বেদনার শব্দ। ওয়াশরুমে ঢুকে গেল মায়া। এদিকে স্বামীর আলমারির দিকে এগিয়ে গিয়ে বের করলো কালকে সেই শপিং ব্যাগ। সেখানে রাখা ছিল একটি অনিন্দ সুন্দর সবুজ জামদানি শাড়ি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতোর কাজ, সাথে ছিল মানানসই নানা জুয়েলারি। কিন্তু জুয়েলারিগুলো দেখে সামিরা যেন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। প্রতিটি গয়না নিখাত ডায়মন্ডের, চোখ কপালে ওঠার মতো দামি। কাল সে ব্যাগটা খুলেও দেখেনি। আর এই ব্যাগটি তো আরমানুকে দিয়েছিল, বলেছিল মায়াকে যেন নিজের নাম করে এগুলো দিয়ে দেয়, কারণ মায়া কিছুই নেয়নি। মাথা যেন চক্কর দিয়ে উঠল সামিরার। আবার সেই অদ্ভুত প্রশ্ন, আরমান যদি সত্যি মায়াকে ভালোবাসে, তবে মায়ের জন্য এই অসামান্য উপহার কেন? দিনের পর দিনও দেখেছে মায়েশার প্রতি কোনো মোহ নেই তার, কিন্তু ওর ভালোবাসা, ওর পিচ্ছে মায়াবতী তো মায়েশা, সব গুলিয়ে যাচ্ছে। ভাবলো এই বিষয়ে আবিরকে জানাবে, কিন্তু ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মায়া, আর ওর ভাবনা স্রোত ছিন্ন হয়ে গেল। সময় খুব বেশি নেই, আবির ভাইয়া স্পষ্ট করে বলেছে আর যেভাবে হোক মায়াকে অনুষ্ঠানেও পৌঁছাতে হবে। তাই আর কিছু না ভেবে সামিরে এগিয়ে এলো মায়াকে সাজাতে। মায়া তখনও যেন অবচেতন ভাবনায় ডুবে। ওর দৃষ্টি নেই, রং নেই, জ্যোতি নেই, শুধু একটি নির্বাক অস্তিত্ব। চোখ ধাঁধানো শাড়িতে, মাথা ঘোরানো ডায়মন্ডের জুয়েলারিতে সেজেও সে যেন কেবল এক প্রাণহীন পুতুল। ড্রেসিং টেবিলের সামনে বসে থাকলো নিশ্চলভাবে। স্বামীরা এক এক করে সাজিয়ে দিতে লাগলো ওকে। আর ঠিক তখনই আয়নার প্রতিফলনে যদি একবার তাকাতো মায়া, দেখতেই পেত নিজেকে, দেখতে পেত এক অপার সৌন্দর্যের ছায়া। কিন্তু না, ওর সমস্ত অনুভূতি আটকে আছে ভেতরের এক জটিল অভেদ্য যন্ত্রণায়। বাড়ির সকল আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা একে একে রওনা হয়ে গেছেন ইভেন্ট হলের উদ্দেশ্যে। শুধুমাত্র গেছে 5 জন, মায়েশা, আরমান, আবির, সামিরা এবং আয়ান। মায়েশা জানিয়ে দিয়েছে আরমানের সাথেই যাবে, আর আরমানও সেই কথাতে সায় দিয়ে বলেছিল সে নিজেই মায়েশাকে নিয়ে যাবে। বাকিরা যেন আগেই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে মায়েশা গাড়ির পেছনে সিটে বসে আছে, নীরব অপেক্ষারত। কিছুক্ষণ পর সামিরা এসে বসলো ওর পাশে। এরপর গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলো আবির, আর তার পাশে শান্ত মুখে সানগ্লাস পরা অবস্থায় বসে পড়ল আয়ান। মাইশা হঠাৎ থমকে গেল, চমকে উঠে অবাক গলায় বলল, এ কি, তোমরা এই গাড়িতে কেন? আর আরমান কোথায়? সামিরা হালকা সুরে বলল, ভাইয়া তো অনেক আগেই বেরিয়ে গেছে আপু। মাইশা চোখে খানিকে হতাশা, কণ্ঠে ভেজা ভাঙা শব্দ। কি? আমরা আমায় তো ওর সাথেই যাওয়ার কথা ছিল। আবির হালকা হাসিতে বলল, আরমানের হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়েছে, জানোই তো কতটা ব্যস্ত মানুষও। মাসা ছোট্ট করে বলল, ওহ আচ্ছা। শব্দগুলোর মধ্যে ছিল অনুচর্চিতা, অপমান, চাপা অভিমান। চোখে কোণে একবার তাকালো আয়ানের দিকে,
গাঢ় রঙের শেরওয়ানিতে, চোখে সানগ্লাস আর হাতে ম্যাচিং ঘড়ি পরে দাঁড়িয়ে থাকা আয়ান যেন অন্য কেউ, অপরিচিত এক আভিজাত পুরুষ। মুখে অচেনা গম্ভীরতা, চোখে চাপা অভিমান। ব্রেকআপের পর থেকে এই নতুন রূপে আবির্ভূত হয়েছে সে। আর আশ্চর্যজনকভাবে এই পরিবর্তন আয়ানকে ভীষণ মানাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মায়েশার, অথচ বুকের মধ্যে কি এক চাপা অস্বস্তি। এদিকে মায়া নিঃশব্দে বসে আছে গাড়ির অন্য প্রান্তে, আরমানের পাশে। সাবিরা এই গাড়িতে ওকে বসিয়ে গিয়েছিল। কিছু বলার সুযোগ না দিয়েই আরমান এসে ড্রাইভিং সিটে বসে পড়েছিল। স্পেস ইঞ্জিন চালিয়ে সামনে তাকিয়ে রইল নিঃশব্দ নির্লিপ্ত। মায়াও আর আজ কিছু বলেনি। এমনিতেই ভিতরে কিছুই ভালো লাগছে না, অকারণে বিরক্ত লাগছে। নিজের মনকে প্রশ্ন করে লাভ নেই, কারণ সে নিজেই জানে না কেন এই মানুষের সঙ্গে আজ ওর পথ এক হয়েছে। যে মানুষটা আজ অন্য কাউকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। এত ভাবনার মাথায় যন্ত্রণা বাড়ছে কেবল। চোখ সরিয়ে নিল বাইরের দিকে, চলমান জানালার ধারে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। হঠাৎ এক শান্ত কণ্ঠে বলে উঠল, শেষবার মতো একটা জিনিস চাইবো, দিবেন আমায়? আরমান গম্ভীর গলায় বলো, বলো। মায়ের কণ্ঠে ছিল নিঃশেষ হওয়া এক নারীস্বর। মুক্তি। আপনার কাছ থেকে মুক্তি চাইছি। জানি এখনো পুরো 1 মাস যায়নি, চুক্তির কিছুদিন বাকি, কিন্তু আমি আর এক মুহূর্ত চাই না। আজ এই মুহূর্ত থেকে আমি মুক্তি চাই, দিবেন আমায়? আরমান নিঃশ্বার মুখে এক টুকরো নির্লিপ্ততা মিশিয়ে বলল, আজকের পর থেকে তুমি মুক্তি পাবে। সেই চুক্তি আর তোমাকে মানতে হবে না, কারণ আজ আমার জীবনে আমার অর্ধাঙ্গিনী প্রবেশ ঘটবে। তাই আমার আর কোনো পার্সোনাল মেইডের প্রয়োজন পড়বে না। মায়া একটিবারের জন্য তাকালো না ওর দিকে, শুধু ঠোঁটের কোণে নিস্তরঙ্গ এক শব্দ, ধন্যবাদ। তারপর নেমে এলো নিঃশব্দতা। গাড়ির ভিতরে নিঃশ্বাস নিস্তব্ধতা যেন ওদের মনের ভিতরে স্তব্ধ কান্নার প্রতিচ্ছবি। দুই পাশে বসা দুটি প্রাণ, একজন এগিয়ে চলছে নতুন এক জীবনের পথে, আর আরেকজন বিদায় নিচ্ছে সেই জীবনের সবটুকু স্বপ্ন ছুঁয়ে। মায়া এক গভীর শ্বাস টানল। জানালার পাশে বসে থাকা সেই মানুষের শরীর থেকে আসা পরিচিত গন্ধটা শেষবারের মতো বুক ভরে নিতে চাইল। শেষবারের মতো যেন হৃদয়ে জমে রাখতে চায় এই জীবনের অনুপস্থিতির স্মৃতি, সঙ্গী স্মৃতি। মানে গাড়ি এসে থামলো ইভেন্ট হলের একটি নিরিবিলি দরজার সামনে। সেখানে গার্ড ছাড়া আর কোনো মানুষের চিহ্ন নেই। বিপরীতে মেইন গেটের কাছে চলছে দিব্য কোলাহল। অনেক মানুষের আনাগোনা, গাড়ি থামার শব্দ, ফটোগ্রাফারদের হাঁক ডাক। গাড়ি থেকে নেমে এলো মায়া, এক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে। আরমানও নামলো। তারপর পকেট থেকে ফোন বের করে দ্রুত কাকে যেন একটা মেসেজ পাঠিয়ে দিল। মায়া কিছু না ভেবে, না কিছু জিজ্ঞেস করে নির্ভার পায়ে এগিয়ে গেল সেই দরজা দিকে। দরজা পেরিয়েই মুহূর্তে চারদিক যেন আলোয় ঝলক জ্বলে উঠল। সাথে শুরু হয়ে গেল বেলুন ও ফুলের বর্ষণ। উপর থেকে ঝরে পড়ছে লাল গোলাপের পাপড়ি ও রঙিন লাভ শেপ বেলুন। মেঝের ধোয়ার আস্তরণ গড়িয়ে যাচ্ছে ধীর গতিতে, আর তার উপর সাজানো হয়েছে অপূর্ব কার্পেটের উপর বিছানো ফুলের পাপড়ি, একটু নিখুঁত স্বপ্নময় পথ। মায়ের পাশে এসে দাঁড়ালো আরমান। সেই মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল কনফেটি ফাটার শব্দ। এক মুহূর্তে আকাশ রঙিন কাগজের ঝলকে ঢেকে গেল। আর চারপাশ ঘুরে বেড়াচ্ছে চিকচিক করা রঙিন কাগজের কণা, ঝিলিক দিচ্ছে আলোর ঝলকে। মিডিয়ার ক্যামেরাগুলো ফ্ল্যাশ একসঙ্গে জ্বলে উঠল। চারদিক থেকে ভেসে আসছে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ। চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সব ঝলমলে আলো আর ভিড়ের মধ্যে। যেন পুরো ভুবন তাকিয়ে আছে একজন নারীর দিকে, যার আগমনে আজকে সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য। আর ঠিক তখনই মায়া হতবাক, একেবারে নিঃশব্দে নিস্পন্দন দাঁড়িয়ে। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝে উঠতে পারছে না। চোখ বড় বড় করে তাকিয়ে রইল চারপাশে। এমন সময় হঠাৎ করে কারো ধাক্কায় টলে উঠল মায়ার শরীর। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যাচ্ছিল সে। ঠিক তখনই শক্ত অথচ সিগ্ধ এক হস্তে কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে নিজের সাথে মিলিয়ে নিল আরমান। কেঁপে উঠল মায়া। মুহূর্তের মধ্যে মায়া ফিরে তাকালো সামনের দিকে। মাসা দাঁড়িয়ে আছে, রাগে ফুঁসতে থাকা চোখে। সেই দৃষ্টি ঠিক যেন ওর বুকের ভেতর আগুন ছুঁয়ে দিচ্ছে।
তারপরে ধীরে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা আরমানের দিকে। গম্ভীর মুখে নিঃশব্দ চোখ, তবুও সেই চোখের ভাষা স্পষ্ট। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মায়েশার দিকে। মায়ের মাথাটা হঠাৎ কেমন জানি ঘুরে উঠল, পা থেকে শরীর আগলা হয়ে এলো, চোখে অন্ধকার, চারদিকে কোলাহল যেন থেমে গেল এক নিমিষেই। শরীরটা ঢলে পড়ল, আর ঠিক তখনই আরমান দু হাতে জড়িয়ে ধরল তাকে, আগলে রাখলো পরম যত্নে, যেন তার সবচেয়ে প্রিয় কিছু হারিয়ে যেতে বসেছে। আরমানের মুখে ফুটে উঠল এক তীব্র উদ্বেগ, বুকের ভিতর তোলপাড় করে উঠল। মায়ের নিঃশব্দ জ্ঞান হারানো যেন তার ভিতরটা ছিন্ন করে দিয়ে গেল। অবিচল পায়ে দীনভঙ্গিতে আরমান মায়াকে কোলে তুলে নিল। চারপাশে শত চোখের তুরকুটি, ফিসফাস, ফ্ল্যাশ, কোনো কিছু যেন তাকে দমাতে পারল না। গোটা ইভেন্ট হল জুড়ে মুহূর্তে নেমে এলো শোরগোল। কে এই নারী? কেন বিয়ের আসরে কনের সাজে দুজন? যদিও মায়ার সাজ কনের মতো নয়, কিন্তু ওকে আরমানের পাশে একজন বিয়ের কনে ছাড়া কিছুই মনে হচ্ছে না। থাকা প্রতিটি মানুষের চোখে প্রশ্ন, কে আসল কনে? যে মেয়ে আরমানের কোলে সে, নাকি যে মেয়ে লেহেঙ্গা পরে ব্রাইডাল সাজে দাঁড়িয়েছিল সেই? ইভেন্ট হলের অন্য দরজা দিয়ে কয়েক মুহূর্ত আগেই ছুটে এসে ধাক্কা দিয়েছিল এই অবচেতন নারীর গায়ে, সবাইকে চমকে দিয়ে একদম ব্রাইডাল সাজে। অথচ এখন তার সেই সাজের চাকচিক্যও যেন ফিকে। আরমানের বাহুতে অবচেতন মায়া পরনের বিয়ের শাড়ি নয়, অথচ অপারে সৌন্দর্যে মোড়া। পা জুড়ে সবুজ রঙা জামদানি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতোর কাজ, ঝলমল করছে শরীর জুড়ে ডায়মন্ডের গয়না, চুল খোপা করে বাঁধা, তাতে গাঁথা গাজরার কোমল সুগন্ধ, চোখে সূক্ষ্ম কাজল রেখা, ঠোঁটে হালকা লিপস্টিক, এক হাত চুড়ি দিয়ে এক অপার শ্রদ্ধা ও সৌন্দর্যের প্রতিচ্ছবি যেন সে নির্জীব অথচ সম্মোহিত করে রাখা। আরমান নিজেও পরেছে গোল্ডেন রঙের শেরওয়ানি, যেন তারই মধ্যে জন্য তৈরি। মায়ের শাড়ির রঙে রঙে গাঁথা এক নিখুঁত সরঞ্জাম। একসাথে দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুটি চরিত্র উঠে এসেছে কোনো এক রাজকীয় কাহিনীর পাতা থেকে, নিঃসন্দেহে একে অপরের পরিপূরক। আরমানের মুখে কোনো আবেগ নেই, কেবল এক তীব্র গাম্ভীর্য। কোনো প্রশ্নের উত্তর নেই, কোনো ব্যাখ্যার প্রয়োজন নয়, শুধু নিজের বিশ্বাসে অটল হয়ে হাঁটছে সে, যেন পৃথিবীর সমস্ত কণ্ঠরোধ করে নিজের হৃদয়ের ভাষা যে নিজেই উচ্চারণ করছে। দাঁড়িয়ে আছে মায়েশা, চোখে হাহাকার, মুখে একরাশ অসহায়ত, গা ভরা ব্রাইডাল সাজ, ভারী মেকআপের নিচে চাপা পড়া এক বিপজ্জনক মুখ। যে কেউ দেখলে বলবে এই তো কনে, অথচ উপস্থিত জনতার চোখ আজ দ্বিধায় বিভ্রান্ত। তাদের চোখের ভাষায় প্রশ্ন, কে আসল কনে? সব কিছুকে ছাপিয়ে আজ ওখানে সবচেয়ে উজ্জ্বল চিত্র, একজন গাম্ভীর্যভরা পুরুষ ও তার বাহুতে শুয়ে থাকা এক অপূর্ব নারী। বাকিরা যেন কেবল আবছা আলোর ছায়া। আমাকে কোলে নিয়ে এগিয়ে গেল রেস্ট রুমের দিকে। ওকে রুমে গিয়ে শুয়ে দিল বেডে। তারপর কল করলো ওর জানাশোনা একজন ফিমেল ডক্টরকে। তারপর কল দিল আবিরের সেই ডক্টরকে নিয়ে আসার জন্য। আরমান বসলো মায়ের পাশে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের মুখে দিকে। এদিকে হলো হইচই শুরু হয়ে গেছে। বেশি আছে মিডিয়া লোকের একের পর এক প্রশ্ন। হাজার হাজার মানুষ উপস্থিত এখানে আছে, সবাই বিভ্রান্ত মুখে কৌতূহলের ছাপ। আরমানের বাবা, চাচা, আয়ান সহ আরও ওদের কিছু কাছের মানুষ সকলকে শান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মিডিয়ার লোকগুলোকে। ঠিক তখনই মাইকে ভেসে উঠল এক গম্ভীর অথচ মার্জিত নারী কণ্ঠ। পুরো হলে মুহূর্তে নেমে এলো নীরবতা। মিসেস সাবিনা বেগম হলের মাঝে দাঁড়িয়ে মাইক মুখের কাছে নিয়ে বললেন, আপনারা সবাই একটু শান্ত হন প্লিজ। আমি সাবিনা বেগম, শাহরিয়া পরিবারের বড় বউ এবং আরমান শাহরিয়ার মা। আমরা খুবই দুঃখিত, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে একটা অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাই আপনাদের সামনে গোটা ঘটনা পরিষ্কার করে বলার প্রয়োজন মনে করছি। আমাদের আজকের কনে, মানে এই বিবাহ অনুষ্ঠানের জন্য যার সঙ্গে আমাদের পুত্র আরমানের বিয়ে ঠিক হয়েছে, তিনি হচ্ছেন মায়েশা তালুকদার। ইতিমধ্যে মায়েশা ওনার পাশে এসে দাঁড়িয়েছে। উনি শেষের কথাটা মায়েশাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন। আবারও শোনা গেল ওনার আওয়াজ। মায়েশা একজন শিক্ষিতা ও সংস্কার সম্পন্ন মেয়ে। ওকে আজকের কনে হিসাবে সাজানো হয়েছে এবং সব প্রস্তুতি তার জন্যই ছিল। কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে মায়েশার জায়গায় মায়া তালুকদার
তিনি মাসের স্বাস্থ্য বোন অনিচ্ছাকৃতভাবে কনের জায়গায় চলে আসে। ওর পরনে বিয়ের শাড়ি না থাকলেও হয়তো ওর সৌন্দর্য, গহনা এবং পরিবেশের পরিবেশের চাপে সকলে ধরে নিয়েছে যে উনিই কনে। ফলে অনেকে ভুল করে ওকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। আমার ছেলে আরমান, যেহেতু মায়া অসুস্থ হয়ে পড়েছিল, মানবিক দায়িত্ববোধ থেকে ওকে সাহায্য করেছে, কিন্তু এটাকে কোনো রকম ভিন্ন অর্থ দেওয়ার প্রয়োজন নেই। ঘটনাটি সম্পূর্ণ একটা দুর্ঘটনামূলক বিভ্রান্তি, এর পিছনে কোনো রহস্য নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, অযথা গুজব না ছড়িয়ে বরং আমাদের পাশে থাকুন এবং এই বিয়েটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করুন। মিডিয়ার কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারা বিষয়টি পজিটিভলি কাভার করুন। আপনাদের মাধ্যমে এই ভুল বোঝাবুঝি যাতে অন্যভাবে ছড়িয়ে না পড়ে, সেটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা আমাদের পরিবারের এই ছোট্ট ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আনন্দঘন মুহূর্তকে অটুট রাখবেন। মাইক বন্ধ করার পরও মিসেস সাবিনা কণ্ঠের দীনতা আর স্পষ্টতা যেন পুরো হলে অনুরোধন তুলল। কিছুটা স্তব্ধ, কিছুটা বোঝার চেষ্টা হলেও উপস্থিতি মানুষের চোখে এবার আর আগের মতো কৌতূহল নেই, বরং একটা ধীরে শান্ত হয়ে আসা আশ্বস্ত ভাব। কিন্তু অনেকের মুখে হতাশার ছাপ। মায়া কনে নয় এটা শুনে তারা নিজের মনের কোথাও কোথাও একটু একটু না আশা করছিল যে মায়া হচ্ছে বিয়ের কনে। এবার আরমানের ড্যাড মাইক থেকে হাতে নিয়ে বলল, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। যে ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক ছিল। আমাদের পরিবারের একজন প্রিয় মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে চিন্তার কিছু নেই, ওর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আশা করছি খুব শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। এখন আপনারা অনুগ্রহ করে অতিথিয়তা গ্রহণ করুন, খাবার দাবার, গান বাজনা ও পরিবেশ উপভোগ করুন। এই ছোট্ট সময় অসুবিধার জন্য আমার আন্তরিকভাবে দুঃখিত এবং আপনার যে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে আমাদের পাশে আছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমরা চাই আজকের দিনটা আনন্দময় থাকুক সবার জন্য। খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান শুরু হবে, ততক্ষণে আপনারা পার্টি এনজয় করুন। ধন্যবাদ। এদিকে আমি ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করে ডক্টর নিয়ে এসেছে। ভাগ্য ভালো ছিল তাই ডক্টর আর চেম্বারেই ছিল এবং এখান থেকে তার চেম্বার পায়ে হেঁটে 5 মিনিটের পথ। ডক্টর চেক আপ করে জানালো সারাদিন খাওয়া দাওয়া না করায় প্রেশার ফল্ট করেছে। কিছু মেডিসিন লিখে দিলেন। আবে জানালো কিছুদিন আগে মায়াকে হসপিটালে ভর্তি করা হয়েছিল দুর্বলতার জন্য। ডক্টর কথা শোনালেন, মায়ের শারীরিক অবস্থা জেনেও ওরা খেয়াল রাখেনি, তাই কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো মায়ার। ওর জ্ঞান ফিরলে যেন ওকে কিছু খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে দেয় এবং ডক্টর এটাও বললেন যে মায়াকে যেন একবার হাসপাতালে নিয়ে চেক আপ করায়, কিছু টেস্ট করা দরকার। মায়াকে দেখে কিছুটা সন্দেহ হলো ওনার। ডক্টরের মনোভাব বুঝে আরমান ও আবিরের মুখেও চিন্তার ছাপ পড়ল। আজ সারাদিন একটাও খাবার মুখে দেয়নি মায়া, শুধু এখানে আসার আগে 1 গ্লাস দুধ পান করেছিল ও। রুবি প্রতিদিন রাতে মায়াকে দুধ দিয়ে যায় খাওয়ার জন্য। সেই মায়ার হসপিটাল থেকে বাড়ি আসার পর থেকে আজও তার ব্যতিক্রম হয়নি। আরমানের বাড়ির সবাই হাজির হয়েছে ওর রুমে। আবির গেল ডক্টরকে দিয়ে আসতে এবং মেডিসিনগুলো আনতে। আরমানের মা আরমানকে উদ্দেশ্য করে বলল, তুমি এই মেয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি না করলেও পারতে আরমান। এতে প্রতিটি মানুষের সামনে আমাদের এবং মায়েশা বেটাকে ছোট করা হতো। আরমান কোনো উত্তর দিল না। মায়েশা বলল, হ্যাঁ মম, আর ওনাকে জিজ্ঞাসা করো উনি আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং শেরওয়ানিটি পরেনি কেন, আর ওনার পাশে মায়াকে কেন এলো, ওখানে তো আমার থাকার কথা ছিল। আরমান বিরক্ত গলায় বলল, মম তুমি খুব ভালো করেই জানো আমি ওই ধরনের রঙের ড্রেস পরতে পছন্দ করি না। এখন এসব বাদ দাও তো, ভালো লাগছে না আমার। আরমানের ড্যাড বলল, আরে এইসব এখন থাক, চলো আগে রেজিস্ট্রারি কাজগুলো সেরে নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। মিসেস সাবিনা বেগম, হ্যাঁ চলো। এসো আরমান আব্বু। মাসা বেটা তুমি রাগ করো না, আসলে সত্যি আরমান ওই কালারের ড্রেস পছন্দ করে না।
মার্শা, ঠিক আছে মম। আঞ্জুমা বেগম, বলছি কি তোমরা সবাই যাও, একজনে তো থাকা দরকার মায়ের কাছে, আমি বরং থাকছি। রুবি বলল, ছোট আম্মু তুমি যাও, আমি থাকছি। রুবির কথায় সবাই সায় জানালো। আঞ্জুমা বেগম প্রথমে রাজি হলো না, কিন্তু সবার কথায় আর কিছু বলল না। সবাই চলে গেল। হলরুমে অ্যানাউন্স করা হলো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। বিয়ের অনুষ্ঠান বলতে শুধু ওই রেজিস্ট্রি পেপারে সই করা। উকিলবাবু সমস্ত কাগজপত্র টেবিলে রাখলেন। মাইশা বসে আছে রাজকীয় ফুলের সাজে সজ্জিত সোফায়। আরমান গম্ভীর মুখে উঠে এলো মঞ্চে। মাইশা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে গেল সোফায়। হলরুমে থাকা প্রতিটি ব্যক্তির দৃষ্টি এখন ওদের দিকে। প্রতিটি ফটোগ্রাফার ও মিডিয়া লোকেরা ছবি ভিডিও করতে ব্যস্ত। বাবু মাইশা দিকে পেপার এগিয়ে দিলেন। মাইশা ফুল দিয়ে সাজানো থালা থেকে সুন্দর ডিজাইনের পেনটা তুলে নিল। তাহলে একবার ওর মায়ের দিকে, মুখে বিশ্বজয়ের হাসি। ধীরে ধীরে সই করে দিল উকিলবাবুর দেখানো জায়গাতেই। মাইশার সই করা হয়ে গেল। উকিলবাবু পেপার নিয়ে আরমানের দিকে এগিয়ে গেল। আরমান তাকালো একবার আয়নের দিকে। আয়নের মুখে কোনো অনুভূতি নেই, যেন পাষাণ হয়ে দাঁড়িয়ে আছে। আরমানের দিকে মাইশা পেনটা হাসি মুখে এগিয়ে দিল। আরমান সেটাকে উপেক্ষা করে উকিলের কাছ থেকে থাকা পেনটা নিয়ে সই করতে শুরু করলো। সই প্রায় শেষের দিকে, কিন্তু তখনই একটা আওয়াজে থমকে গেল চারুপাশ। তুই বিবাহিত হয়ে আবার কিভাবে বিয়ে করতে পারিস আরমান? এই বিয়ে হবে না। আবিরের বলা কথাটি বাড়ি গেল হলরুমের দেওয়ালে দেওয়ালে। সবার কানে বারে বারে প্রতিধ্বনিত হলো যেন। এই একটা কথা যথেষ্ট ছিল পুরো হলরুমকে স্তব্ধ করার জন্য। যে সাবিনা বেগম গম্ভীর গলায় বললেন, আবির, এই কথাটা এখন না বললেও হতো। আবির, না আন্টি, এই কথাটি বলার সঠিক সময় হচ্ছে এটা, তাই না বললে হবে না। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে। সবার মুখে কৌতূহলের ছাপ। বেশি এলো আরমানের গম্ভীর গলার আওয়াজ, আবির, ভালো হবে এখন চুপ থাক। আবির তাচ্ছিলে এসে বলল, এতক্ষণ চুপ ছিলামই, কারণ ভেবেছিলাম তুই নিশ্চয়ই কিছু না কিছু করবি, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম হয়তো তুই মায়াকে ভালোবেসে ফেলেছিস, তুই এই বিয়েটা করবি না, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সাবিনা বেগম চিল্লিয়ে ধমকে উঠলেন আবিরের ওপর। আবির, কী সব শুরু করছো তুমি? তুমি খুব ভালো করে জানো আরমান মাইশাকে ভালোবাসে, আর তোমাকে রিকোয়েস্ট করছি, এখানে এত লোকের সামনে আরমানের অতীত টেনে এনো না প্লিজ। আবির তাচ্ছিল্যে এসে বলল, কোন অতীতের কথা বলছেন আপনি? আপনি যে অতীতের কথা বলছেন সেই অতীত এখনও অতীত হয়নি, বর্তমান হয়ে রয়ে গেছে সকলের অজান্তেই। সবাই অবাক হলো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। পুরো হলরুমে শুরু হয়েছে গুঞ্জন। আবারও ভেসে এলো আরমানের গম্ভীর গলার আওয়াজ, আবির, স্টপ ইট, আগে রেজিস্ট্রিটা শেষ হতে দে, তারপর তোর সাথে সব কথা শুনবো। সাবিনা বেগম, দাঁড়াও আরমান, আগে কি বলছে শুনতে দাও। আবির, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। তুমি কিন্তু খুব ভালো করে জানো আরমান এবং মায়ের ডিভোর্স হয়ে গেছে। আবির চিল্লিয়ে বলল, না হয়নি। আরমান এবং মায়ের ডিভোর্স এখনও হয়নি, ওরা এখনও স্বামী স্ত্রী, তাই বউ থাকা সত্ত্বেও আবার বিয়ে করা আইনগত অপরাধ। এই কথাটি যথেষ্ট ছিল পুরো হলরুমে ঝড় তোলার জন্য। কিসের অতীত, কিসের ডিভোর্স, কিছুই বুঝতে পারছে না কেউ। কিন্তু আরমানের পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবার জানা মতে ওদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখন আবিরের এমন কথা বিশ্বাস হচ্ছে না। আরমান আবিরের কথা পাত্তা না দিয়ে সই করতে শুরু করলো। আবির আরমানকে সই করতে দেখে রাগে এগিয়ে গেল পেপারটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু আরমানের ইশারায় গার্ড এসে আবিরকে ধরে ফেলল। আবির রাগে চিল্লিয়ে বলল, আরমান, তুই এটা করতে পারিস না, মাকে নিয়ে খেলতে পারিস না তুই তুই আমি তোর এই কদিনের ব্যবহার দেখে ভেবেছিলাম তুই মায়াকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু না, তুই খেলছিস মায়াকে নিয়ে, আর এখনো খেলছিস। না আবির, কোনো কথা পাত্তা দিল না আরমান। নিজের মনে সই করে উঠে দাঁড়ালো। এদিকে পুরো হলরুম তখনও ঝড় চলছে। সকল মানুষ একে অপরের সাথে ফিসফাস করছে। সবাই যেন একটা বড় রকমের ধাক্কা খেলো। না, আবিরের কোনো কথায় পাত্তা দিল না আরমান। নিজের মনে সই করে উঠে দাঁড়ালো। এদিকে পুরো হলরুম তখন যেন ঝড় চলছে। সকল মানুষ একে অপরের সাথে ফিসফাস করছে। সবাই যেন একটা বড় রকমের ধাক্কা খেলো।
আরমান উঠে দাঁড়িয়ে পেনটা পাশে থাকা আয়ানের দিকে বাড়িয়ে দিল। আরমান, নে, সই কর। আয়ান কিছু না বলে পেনটা হাতে নিয়ে মায়ের পাশে বসে পড়ল। কোনো দ্বিধা, কোনো প্রশ্ন, কোনো ভয় কিছু ছিল না ওর চোখে। নিঃশব্দে সই করলো রেজিস্ট্রারি পেপারে। তারপর উঠেও দাঁড়ালো নিঃশব্দে। ওদিকে এখনও রাগে তেতে আছে আবির। 4জন গার্ড ওকে ধরে রেখেছে। তার মাঝে আরমানের বাবা ও চাচার সাক্ষী হিসাবে সই করলেন কাগজে। হলরুম জুড়ে তখনই এক রকমের হুলস্থুল পরিস্থিতি। মিডিয়ার লোকেরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকে চারদিক যেন জ্বলজ্বল করছে। ঠিক তখনই আরমান এগিয়ে এলো সবার মাঝখানে। এক হাতে তুলে নিল মাইক্রোফোন। চোখে ছিল অদ্ভুত এক দীনতা। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল, গুড ইভিনিং এভরিওয়ান, প্লিজ স্টার ইকুইট ফর এ মুভমেন্ট। আমাদের সকলেইকে আপনার জীবনের সত্যিটা জানানোর জন্য আজ এখানে ডাকা হয়েছে, তাই একটু ধৈর্য ধরে আমার কথা শুনুন। তার গলাটা গভীরতা, স্বরের দীনতায় পুরো হলরুমটা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। কৌতূহল, বিস্ময় আর অজানা আশঙ্কায় সবাই তাকিয়ে রইল আরমানের দিকে। আরমান আবারও বলতে শুরু করলো, এবার একটু ধীর হয়ে, আমি আরমান শাহরিয়ার, বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, আমি বিবাহিত। তবে আজকের এই মুহূর্তে থেকে নয়, 1.5 বছর আগে আমার দাদুর চাপে পড়ে আমি বিয়ে করি মায়া তালুকদারকে, যাকে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন, মাইশার চাস্তো বোন। সেই বিয়ে আমি কখনোই মন থেকে নেইনি, কারণ আমার হৃদয় তখনও অন্য কারোর জন্য ব্যাকুল ছিল। আমি মায়াকে স্ত্রী হিসাবে কখনো গ্রহণ করতে পারিনি, ওর মুখটা পর্যন্ত দেখতে চাইনি। বিয়ের পরের দিনই ওকে ওর বাবার বাড়িতে রেখে এসেছিলাম। শুধুমাত্র মাসে মাসে কিছু টাকা পাঠাতাম ভরণ পোষণের জন্য। কিন্তু আজ জানলাম সেই টাকাও কখনো ছোঁয়নি মায়া। 6 মাস পর আমার দাদু মারা গেলেন, আর ঠিক 6 মাস পরে আমি পাঠালাম ডিভোর্স লেটার মায়ার বাড়িতে, সঙ্গে কিছু টাকা। কিন্তু মায়া সেই কাগজে সই করে টাকা সহ সব কিছু ফেরত পাঠালো। আমি মায়াকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম আমার ভালোবাসা, আমার আসক্তি পিচ্চি মায়াবতীর জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই পিচ্চি মায়াবতীটা আবার কে? চলুন এই পিচ্চি মায়াবতীটাকে পরিচয় করিয়ে দিই। ওর নাম কিন্তু পিচ্চি মায়াবতী না, এই নাম আমার দেওয়া। ওকে আমি এই নামেই ডাকতাম। আজ থেকে প্রায় 10 বছর আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে একটা ছোট্ট দুর্ঘটনার শিকার হই আমি। ঠিক তখনই এক 9-10 বছরের মেয়ে আমার সামনে আল্লাহর ফেরেশতার মতো হাজির হয়েছিল। আমাকে গাড়ি থেকে টেনে বের করে আনে। সেইখানে কি দেখতেই ওর মুখটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। আমি ভালোবেসে ফেলেছিলাম ওকে, একটা বাচ্চা মেয়েকে। সে জানতেও পারেনি কি গভীর ছাপ ফেলে গেছে আমার হৃদয়ে। আমি সুস্থ হয়ে উঠলেও ওর কোনো খোঁজ পাইনি কখনো। শুধু মনে ছিল ওর স্কুল ড্রেসের নেম প্লেট, মাইশা তালুকদার, ক্লাস 7। দুর্ঘটনার সময় ওর ড্রেসের এই নেম প্লেটটা দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার জিনিসপত্রের সঙ্গে সেটাও দেওয়া হয়েছিল বাড়িতে, কিন্তু আমি তখন ভুলে গিয়েছিলাম ওই নেম প্লেটটির কথা। এরপর বহু বছর ধরে আমি খুঁজেছি তাকে, পাইনি কোথাও, পাইনি কোথাও। আর সেই না পাওয়ার যন্ত্রণা আরও গভীরভাবে মুগ্ধ হয়ে পড়েছিল আমার পিচ্চি মায়াবতীর প্রতি। আমি সুস্থ হয়ে ওঠার পর ওই মেয়েটিকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এরপর 1.5 বছর আগে দাদুর জোড়াজুড়িতে বিয়ে করতে হয় মায়াকে, কিন্তু তখন আমি খুঁজে পাইনি সেই বাচ্চা মেয়েটিকে, আমার পিচ্চি মায়াবতীকে। গভীরভাবে আসক্ত হয়ে পড়ে সেই পিচ্চি মায়াবতীর প্রতি, আর তার কারণে মায়াকে মেনে নিইনি আমি। বিয়ের দিন আবছা দেখেছিলাম মায়াকে, কিন্তু আজ বলতে দ্বিধা নেই, সেই আবছা মুখ আমাকে একটি রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি। ঠিক একই রকমভাবে, মানে পিচ্চি মায়াবতীর এবং মায়ার মুখ ভেসে উঠতে আমার চোখের সামনে। রাগ হতো নিজের উপর, ভীষণভাবে বিভ্রান্ত হতাম আমি। 9 বছরের ভালোবাসা পিচ্চি মায়াবতী আর কিছুদিনের বিয়ে করা বউ মায়া, সব কিছু এলোমেলো লাগতো ভীষণভাবে। মায়ার ওই মুখ বিরক্ত করতো আমায়। প্রতিটি রাতে ঘুমাতে গেলে ভেসে উঠতো মায়ার মুখ, কিন্তু আমি ভালোবাসি আমার পিচ্চি মায়াবতীকে। আর এই কারণেই একটু একটু করে রাগ জমতে থাকতো মায়ার উপর। এইভাবে কেটে যায় 1টি বছর। হঠাৎ একটি দিন আমার ড্যাডের সাথে কথা কাটাকাটি হয় মায়াকে নিয়ে। ড্যাড বলে, আমি কেন এইভাবে
মায়াকে তার বাবার বাড়িতে রেখেছি। হয় ওকে এই বাড়িতে নিয়ে এসে ওর প্রাপ্য সমান ফিরিয়ে দেই, নাহলে একেবারের জন্য ছেড়ে দেই। এই নিয়ে অনেক কথাকাটি হয় আমার আর ড্যাডের সাথে। রাগের মাথায় আমিও সিদ্ধান্ত নিই মায়াকে ডিভোর্স দেবেও। তার রাগের মাথায় মায়ের বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দেই। ডিভোর্স পেপার পাঠালেও আমি কিন্তু ওই পেপারে সাইন করে দেইনি। প্রথম সাইন মায়াই করেছিল। তারপর মায়া ওই পেপার সহ আমার সমস্ত টাকা ফেরত পাঠাই। আবির নিয়ে এসে আমাকে দেয় ওই পেপার। আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম মায়ার সাইন দেখে। আমি জানতাম মায়া আমাকে স্বামী হিসেবে মন থেকে মানে, তাই অবাক হয়েছিলাম। আমি এরপর হাতে পেন তুলে নিয়ে সাইন করতে চেয়েছিলাম পেপারে, কিন্তু কেন জানি সেই দিন ওই পেপারে আমি সাইন করতে পারিনি। আমার হাত কেঁপে উঠেছিল বুকের ভিতরটা। পারিনি সেই দিন আমি ডিভোর্স পেপারে সাইন করতে। বারবার ভেসে উঠছিল পিচ্চি মায়াবতীর মুখ এবং মায়ার মুখ। মনে হচ্ছিল সাইন করে দিলেই আমি আমার মূল্যবান কোনো জিনিস হারিয়ে ফেলবো। খুব কাছের কিছু হারিয়ে ফেলবো আমি আমার পিচ্চি মায়াবতীকে হারিয়ে ফেলবো। সেই দিন আমি আমার এই অনুভূতি কিছুতেই বুঝতে পারিনি আমার এই অনুভূতির মনে হচ্ছিল আমি কিছু একটা ভুল করছি, তাই নিজেকে সময় দিতে চেয়েছিলাম সব কিছু বোঝার জন্য। আমার এই অনুভূতির রহস্য উন্মোচন করার জন্য সময় দিয়েছিলাম নিজেকে। আমি জানতাম আবিরও চায় না মায়ার আর আমার ডিভোর্স হোক, কারণ আবির যে দাদুকে কথা দিয়েছে ওর প্রাণ থাকতে কিছুতেই আমাকে এবং মায়াকে আলাদা হতে দেবে না। এই কথা দাদু নিজেই চেয়ে নিয়েছে আবিরের থেকে। অনেক বড় দায়িত্ব আবিরকে দিয়ে গেছে দাদু। আমিও প্রথমে বুঝিনি কী এমন দেখেছে দাদু এই মায়ের মধ্যে, যে আমাদের দুজনকে আলাদা হতে দিতেই চায় না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও দাদু চেয়েছে আমি আর মায়া যেন সারা জীবন একসাথে থাকি। তো আমি জানতাম যে আবির কিছুতেই চায় না আমার আর মায়ের ডিভোর্স হোক। ও কিছুতেই হতে দেবে না। আর এই দিকে আমি আমার মনের অনুভূতি বুঝতে পারছিলাম না, তাই আমি সাইন না করেই ওর হাতের ডিভোর্স পেপারটা ধরিয়ে দিই উকিলকে দেওয়ার জন্য। আর আমার ধারণা মোতাবেক আবির পেপার জমা দেয়নি উকিলের কাছে। আবিরও জানতো না যে আমি ওই পেপারে সাইন করিনি। আবির ভেবেছিল আমি ভুলে গেছি ডিভোর্সের কথাটা, তাই আর কোনো খোঁজ নেয়নি। কিন্তু আমি সব কিছু জানতাম, ইচ্ছে করে আর কিছু বলিনি ওকে। আর আমার ইসলাম ধর্মের নীতি অনুযায়ী আমার এবং মায়ার মৌখিক তালাকও হয়নি, তাই মায়া আর আমি এখনও স্বামী স্ত্রী। আমার কথাগুলো বলে থামলো। সবাই অবাক। জীবনে প্রথমবার রকচটা গম্ভীর আরমানকে একসাথে এতগুলো কথা বলতে দেখলো সবাই। পুরো হলরুমে এখন নিস্তব্ধতা বিরাজ করছে। আরমানের পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই মুখের ভাষা হারিয়ে ফেলেছে। সব কিছু মাথার ওপর দিয়ে গেল। ততক্ষণে আরমানের ইশারায় ওর গার্ডরা আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও অবাক হয়ে তাকিয়ে আছে আরমানের দিকে। হলরুমের নিস্তব্ধতা ভেসে এলো মিডিয়ার লোকদের একের পর এক প্রশ্ন। যদি মায়া তালুকদারের সাথে আপনার ডিভোর্স না হয়ে থাকে, তাহলে আজকে মাসা তালুকদারের সাথে এই বিয়ে কেন করলেন? আপনার কথা মতো নেম প্লেটে সেই বাচ্চা মেয়েটির নাম ছিল মায়শা তালুকদার। তাহলে সেই মায়শাই কি এই মায়শা? আপনার ডিভোর্স পেপার সই না করার মানে কি আপনি আজও মায়াকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন? আবার আপনি বললেন মায়ার চেহারা দেখে পিচ্ছি মায়াবতীকে মনে পড়তো। এটাই কি মানে দাঁড়ায় মিস্টার আরমান শাহরিয়ার? আরমান, প্লিজ স্টপ। আমার কথা এখনও শেষ হয়নি। এরপর ওই ডিভোর্স পেপার পাঠানোর পর কেটে যায় 6 মাস। আমি তখনও খোঁজ চালাতে থাকি আমার পিচ্ছি মায়াবতীর, মানে সেই নেম প্লেট অনুযায়ী মায়েশার খোঁজ করতে থাকি। হঠাৎই একদিন অপ্রত্যাশিতভাবে দেখা হয় মায়ের সাথে। মায়ের বাবা অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিল। মায়ের একটি কাজের দরকার ছিল। মায়ের সেই কাজ খোঁজার মাঝেই হঠাৎ অপ্রত্যাশিতভাবে দেখা হয় আমার সাথে। মায়া আমার স্ত্রী হয়ে অন্য কোথাও কাজ করবে, সেটা আমি মেনে নিতে পারিনি। এটা আমার আত্মসম্মানে লাগবে। জোর করে অধিকার খাটায় মায়ার উপর। তাই রাগের বশে আমি নিষ্ঠুর হয়ে মায়াকে আমার বাড়ির মেয়েদের কাজ দিই। অসহায় মায়া বাবাকে সুস্থ করে তোলার জন্য সেই কাজ করতেই রাজি হয়ে যায়। কথাগুলো বলে আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ে, যেন এই দীর্ঘশ্বাস বোঝাতে চাইছে ও ভুল বুঝেছে। আরমান আবারও বলতে শুরু করলো, এরপর মায়া আমাদের বাড়ি থেকে মেয়েদের কাজ শুরু করে।
আমি আমি মায়ের হাত দিয়ে খুঁজে পাই সেই নেম প্লেট। ওটা আমাদের বাড়িতে ছিল, যেটা প্রথম মায়ের হাতেই পড়ে। এরপর আমি ওই নেম প্লেট দিয়ে খুঁজে বের করি মাইশাকে। হ্যাঁ, ওই নেম প্লেটের মাইশাই আজকের বিয়ের সাথে মঞ্চে দাঁড়িয়ে থাকা মাইশা। আমি মাইশাকে খুঁজে পাওয়ার পর ওকে দেখার পরও আমার সেই পিচ্চি মায়াবতী হিসাবে মেনে নিতে পারিনি, কারণ মাইশার সাথে সেই বাচ্চা মেয়েটি আমি কোনো মিলই পাইনি। অথচ এর আগে আমি যতবার মায়ের কাছাকাছি গিয়েছি ততবার মনে হয়েছে যে পিচ্চি মায়াবতী আমার কাছেই আছে। সেই অনুভূতি আমি মায়ের মধ্যে পেয়েছি, যেটা পিচ্চি মায়াবতীর মধ্যে পেয়েছিলাম। তাই আমি মাইশাকে মেনে নিতে পারিনি সেই পিচ্চি মায়াবতী হিসাবে।